আমি শুরু থেকেই এসআইআর হোক এটা সমর্থন করেছি এবং আমার মনে হয়েছে যে ভারতবর্ষের নাগরিকের স্বার্থে একটি স্বচ্ছ নাগরিক তথ্য ভাণ্ডার তৈরি হওয়া দরকার। এবং এখন প্রযুক্তি যেখানে পৌঁছেছে তার নিরিখে এইরকম একটি তথ্য ভাণ্ডার তৈরি করা অসম্ভব তো নয়, খুব দুরূহও একথাও আমি বলবো না। সুতরাং এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় তখন ইলেকশন কমিশনের ওপর আস্থা ছিল, বেশ আস্থা ছিল। কিন্তু প্রক্রিয়া যত এগোতে লাগলো তত দেখলাম যে হয় তারা অপ্রস্তুত, নয় তারা বিচলিত, নয় তারা দিশেহারা। তারা বারবার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তারা বারবার যারা কর্মী ছিলেন, যারা এই দায়িত্ব পালন করছেন নাগরিকত্বের নথি অন্তর্ভুক্ত করার, তাদেরকে বিভ্রান্ত করছেন এবং প্রবল মানসিক চাপ সৃষ্টি করছেন। তখন সত্যি আজকে যে বক্তব্য, আজকে আলোচনার যে বিষয়, তার সঙ্গে তখন থেকে একমত হলাম। একা কমিশনে আস্থা নেই। রাজ্যতে আশাহত আমি নতুন করে হইনি, কারণ রাজ্যের প্রতি আমার আশা এই বিষয়ে কোনো দিনই ছিল না, থাকার কথাও নয়। কারণ একেবারে গোড়া থেকেই রাজ্য বা বলা যেতে পারে যে রাজ্যের ক্ষমতাসীন দল তারা এসআইআর বিরোধী ছিল এবং এসআইআরের বিপক্ষে যত রকম প্রচার সম্ভব তারা করেছেন, যত রকম আপত্তি দেখানো সম্ভব তারা দেখিয়েছেন। সুতরাং নতুন করে আর আশাহত হওয়ার কিছু নেই। এসআইআর কলহতে বিরক্ত আদালত, আমার মনে হয় বিরক্ত কথাটা ভীষণ একটা আন্ডারস্টেটমেন্ট হলো। আসলে আদালত এখানে একটি, আদালতের কিছু অংশ সুমন, আদালতের রায়ের কিছু অংশ সুমন পড়ে শুনিয়েছেন। এর মধ্যে গণতান্ত্রিক অধিকারের ওপর একটা খড়গ নেমে আসার ভয় সর্বোচ্চ আদালতের ভেতরে, এর ভেতরে দেখতে পেয়েছেন। কেন? কথা হচ্ছে যে যখন এই দুটো প্রতিষ্ঠান অর্থাৎ রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন এরা যখন পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে একটি সাংগঠনিক কাজ, একটি সংবিধান সম্মত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যাদের করার কথা, সেটা না করে পরস্পরের প্রতি সাংঘাতিক অনাস্থা এবং অবিশ্বাসের পরিচয় দিতে শুরু করলো, তখন এটা বলতে কোনো দ্বিধা হয় না যে আমাদের গণতান্ত্রিক মানসিকতায় কোথাও একটা পচন ধরেছে। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরস্পরের প্রতি বিদ্বেষ তৈরি করে সাধারণ মানুষকে হেনস্থা করছে। আপনারা সাধারণ মানুষের হেনস্থার অনেক অনেক বিবরণ দিলেন। কেন? রাজনীতি এবং নির্বাচন কমিশন দুটো প্রতিষ্ঠানের কাছেই আমার প্রশ্ন যে ভোটার কি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ তৈরি করার একটি যন্ত্র? একজন নাগরিক, তার এক গণতান্ত্রিক অধিকার আছে, তার গণতান্ত্রিক সম্মান পাবার অধিকার আছে। ভোটাধিকার তার নিজস্ব মাটির অধিকার। এটা শুধুমাত্র কোনো দলের প্রতি সমর্থন বা অসমর্থন নয়, এটা দেশের প্রতি তার দায়িত্ব, তার কর্তব্য এবং দেশের মাটির সঙ্গে তার যোগ। ভোটাধিকারের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ। একটা ভোট দেওয়ার জন্য মানুষ কত দূর দূর থেকে আসেন, পাহাড় থেকে নেমে আসেন দিতে। রাজস্থানের মতো জায়গায় যেখানে শুকনো জল নেই, সেখানে মাইলের পর মাইল হেঁটে আসেন তারা একটা ভোট দিতে। এটা শুধুমাত্র একটা দলের প্রতি আনুগত্য থেকে আসে না,
এটা আসে দেশের প্রতি ভালোবাসা থেকে। অথচ যখন এই দুটো প্রতিষ্ঠানের লড়াইয়ের ফলে সাধারণ মানুষের হ্যারাসমেন্টের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন সেই হ্যারাসমেন্টের ভেতরে সেই বিশাল অসম্মানের জায়গা যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমি যে আমি, সেইটা আমাকেই প্রমাণ করতে হবে যেন তেন প্রকারেণ। এবং তার জন্য আমার হাতে কোনো সময় নেই। যদি এই নিবিড় সংশোধন প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই জরুরি, কিন্তু এটা যে জরুরি সেটা হাতে এত কম সময় নিয়ে নির্বাচন কমিশন বুঝলো কেন? এতকাল ধরে কেন তারে শুধুমাত্র গতানুগতিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজটি করা হচ্ছিল? রাজনৈতিক দলগুলো কেন আরও নিবিড় সংশোধনের জন্য সরব হয়নি আগে? শুধুমাত্র যারা ক্ষমতাসীন তারা নয়, আমি বিরোধী দলগুলোর কথাও বলবো যে স্বচ্ছ ভোটার তালিকা তো প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি হওয়া উচিত। আজকে কেন এই পর্যায়ে পৌঁছয়? আজকে কেন 60 লক্ষ 70 লক্ষ বিতর্কিত ভোটার তালিকায় মানুষের নাম অন্তর্ভুক্ত হয়? কেন হয়? কী করে হলো এত বছর ধরে? এবং এইভাবে অপ্রস্তুতভাবে নির্বাচন কমিশন এই যে আরোপ করে দিল সাধারণ মানুষের ওপরে, এর ফলে যে আতঙ্ক, যে অসম্মান, যে ভয় এবং নিরাপত্তাহীনতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটা কাম্য নয়, একেবারেই কাম্য নয়। এবং আবারও বলছি, গণতান্ত্রিকতার পরিপন্থী এবং দুটো সংবিধান সম্মত প্রতিষ্ঠান যখন পরস্পরের প্রতি এই ধরনের বিবাদ এবং বিতৃষ্ণা প্রদর্শন করে, তখন বুঝতে হয় যে সত্যি আমাদের ভাবনা চিন্তার ভেতরে কোথাও একটা গোলমাল ভীষণভাবে ঘটছে। গণতন্ত্রের নামে আমরা আসলে গণতান্ত্রিক অধিকার কোথাও একটা হরণ করবার চক্রান্তের গন্ধ পাচ্ছি। এবং সেটা মনে করিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এবং আমাদের শেষ আশ্রয়, সাধারণ মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত এবং মহামান্য সর্বোচ্চ আদালত। আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশে জুডিশিয়ারি অফিসিয়ালস তারা এই কাজে নেমে পড়েছেন যে অসংশোধিত যে তালিকা সেটাকে সংশোধন করবেন। আমরা আশাবাদী নিশ্চয়ই যে একটি স্বচ্ছ তালিকা তারা তৈরি করতে পারবেন এবং তারা যথেষ্ট তার যোগ্য, এবং তাদের কর্মপদ্ধতি নিয়েও আমাদের কোনো প্রশ্ন আমাদের মধ্যে নেই। তারা কারা? তারা জাজ। তারা এমন একটা কাজের ভেতর দিয়ে তাদের জীবনযাপন করেছেন, তাদের পেশাগত দিন যাপন করছেন, যে সেটা প্রশ্নাতীত হয়ে যায়। সুতরাং আমরা জানি যে এই যে বিচার প্রক্রিয়া চলবে, অর্থাৎ সংশোধন চলতে থাকবে, এই সংশোধন আমাদের প্রত্যাশিত সংশোধনই হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে। প্রশ্নটা কি? প্রথমত হলো, আমরা জানি যে সময় একটা বড় সমস্যা, সেটা তাঁরাও বলছেন, অর্থাৎ যারা এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছেন জুডিশিয়াল অফিসার, তারাও বলছেন যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটা একটা কম সংখ্যা নয়, একটা 50 লক্ষ 60 লক্ষ তালিকা, এক একজনের 250 জন করে রিভিশন করতে হবে। এটা কোনো ছোট সংখ্যা নয়। একে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করা একটা বিশাল চ্যালেঞ্জ। এর মধ্যে আরও কী কী থাকতে পারে সমস্যা? যান্ত্রিক গোলযোগ যা একবার হয়েছে আমরা দেখেছি, আছে, আবার হতে পারে। এর মধ্যে হতে পারে যে কোনো একটি জায়গার কোনো রাজনৈতিক আন্দোলন কিংবা বিক্ষোভ, যার ফলে কাজে ব্যাহত হতে পারে। কোনো জায়গায় এই যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন সেখানে তারা আক্রান্ত হতে পারেন। তার ফলে যেটা চাইনি, কেউই চায় না যে আধা মিলিটারি তার ফোর্স সেখানে পাহারা দিক, সেটা হয়তো বা অ্যাপ্লাই করতে হবে তাদের জন্য, তাদের সুরক্ষার জন্য। অর্থাৎ পরিস্থিতিটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতির বাইরে কোথাও একটা
ক্রোধ একটা নিরাপত্তাহীন জায়গার দিকে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অসাধারণ একটি রায় দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন, এবং সেটা সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা বলে। কেন এই বিশেষ ক্ষমতা সুপ্রিম কোর্টকে প্রয়োগ করতে হলো, যা কিনা খুবই বিরল সময়ে প্রয়োগ করা হয়? স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে হাতে গুনে হয়তো বলা যাবে 7 থেকে 8 বার এই ক্ষমতা সুপ্রিম কোর্ট প্রয়োগ করেছেন। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এই ক্ষমতা প্রয়োগ করতে হলো? তার কারণ পশ্চিমবঙ্গে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে প্রকাশ্য বিরোধিতা, প্রকাশ্য অনাস্থা, এটাও ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে কোনোদিনও হয়নি। সুমন একটা কথা বলেছিল যে এটা হওয়া আমাদের প্রশাসনের তরফে এবং আমাদের ইলেকশন কমিশনের পক্ষে কারোর পক্ষেই গৌরবের নয়, অবশ্যই গৌরবের নয়, বরং ভয়ের, বরং দুশ্চিন্তার। আমার মনে হয় যে আমরা একটা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়ালাম সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে। কেন বলছি যুগ সন্ধিক্ষণ? তার কারণ হচ্ছে যে নির্বাচনের এই ধরনের কাজের ক্ষেত্রে জুডিশিয়ারি ইন্টারভেনশন এটা আগে কখনো হয়নি, এবার হলো। এবার যারা এই কাজের দায়িত্ব নিলেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসার্স, তারা যদি সঠিক সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি কাজটি সম্পন্ন করতে পারেন, তাহলে সেটা হবে ভারতবর্ষের ইতিহাসে একটা মাইলস্টোন। যদি তারা না পারেন, যদি তাদের পদ্ধতি নানা কারণে বিলম্বিত হয়, তখন সাধারণ মানুষ আমাদের বিচার ব্যবস্থার প্রতি যে কারণে খানিকটা হতাশ হয়ে থাকে, সেটা হচ্ছে বিলম্বিত করা। সেই হতাশা হয়তো তাদের আবার ফিরে আসতে পারে। আমি আন্তরিকভাবে কামনা করব যে কাজটি সফল হোক নির্দিষ্ট সময়ের মধ্যে। আর একটি বিরাট সম্ভাবনা এই রায়ের মধ্যে রয়েছে। কি সেই সম্ভাবনা? এই প্রথম জুডিশিয়ারি অফিসার্স নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলেন। এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও জুডিশিয়ারি হস্তক্ষেপ একটি প্রক্রিয়া হয়ে দাঁড়াতে পারে, যেটা হয়তো নতুন করে আইন প্রণয়ন করে হতে পারে, নতুন করে চাহিদার ভিত্তিতে হয়তো আমাদের সংবিধানের অনেক কিছু পাল্টে যেতে পারে। এটা গেল সম্ভাবনার কথা। তবু আমি আবারও বলছি যে আমি আশাবাদী, এবং আমি চাই যে একটি স্বচ্ছ, নির্মল, একেবারে শুদ্ধ ভোটার তালিকা তৈরি হোক। ভারতবর্ষ ক্রমশ অশুদ্ধতার থেকে শুদ্ধতার দিকে যাক। সুমন, আমি তোমার কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, সেটা একটু অন্য প্রসঙ্গ। আমি দীপশিতা এবং অরূপকে আলাদা করে ধন্যবাদ দিচ্ছি যে আমার আগে একদিনের বক্তব্য তারা তুলে এনেছেন। আমার কোনো রকম মুসলিম বিদ্বেষ নেই, আমার কোনো মানুষের প্রতি সেই অর্থে কোনো বিদ্বেষ নেই। আমার প্রিয় সাহিত্যিকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ, ভৈকম মোহাম্মদ বশির, সাদাত হোসেন মান্টো। আমার প্রিয় গায়কের তালিকায় রয়েছেন আমির খান, রয়েছেন রাশিদ খান, আরও অনেক নাম করতে পারি। বহু গুণী জ্ঞানী মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা করি আমি। কিন্তু ইদানিং সত্যিই আমি ভয় পাচ্ছি। এই কথাটা পরিষ্কারভাবে আমি সেদিন বলেছিলাম। আমার কথার মধ্যে থেকে যদি কোনো সম্প্রদায় আঘাত পেয়ে থাকেন, আমি সমস্ত মুসলিম সম্প্রদায়কে আঘাত করতে চাইনি। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি মুসলিম সন্ত্রাসবাদকে ভয় করি, আমার মধ্যে ভয় ঢুকেছে।
আমি পুলওয়ামাতে যখন দেখলাম যে হিন্দুদের টার্গেট করে একে একে নৃশংসভাবে মারা হলো, আমি ভয় পেয়েছি। আমি যখন দেখছি বাংলাদেশে হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারছে, আমি ভয় পেয়েছি। আমি যখন দেখেছি ধুলিয়ানে যে হিন্দুদের ধরে ধরে খুন করা হয়েছে, আমি ভয় পেয়েছি। এই ভয় পাওয়া কি অন্যায়? আমি তো ধর্ম নিয়ে চিন্তাই করতাম না। আমি যে হিন্দু সেটাই আমার মাথায় থাকতো না। কখনো যদি ফর্ম ফিল আপ করতে গেছি তো আমার রিলিজন হিন্দুইজম লিখতে হয়েছে। কিন্তু এখন নতুন করে আমার আইডেন্টিটি নিয়ে ভাবতে হয় যে না, আমাকে মনে রাখতে হবে আমি হিন্দু। তার কারণ মুসলিম সন্ত্রাসবাদ আমাদের ছেয়ে ফেলছে। আপনারা বলুন, আমি যেদিন এই কথা বলেছিলাম যে আমি ভয় পাই, তার বোধহয় 7 দিনও কাটেনি দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়। এবং ভেবে দেখুন সেই বিস্ফোরণের চক্রান্তে কারা জড়িত ছিল? সমাজের একেবারে সম্মানীয় শিক্ষিত সম্প্রদায়, ডাক্তাররা। ভেবে দেখুন। এবং আমি বারবার বলছি, এই ইসলামী সন্ত্রাসবাদ শুধুমাত্র আমাদের ভয়ের কারণ নয়, এটা মুসলমানদেরও ভয়ের কারণ। ওই দিল্লির ঘটনাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম পরিবার। মুসলিম সন্ত্রাসবাদ তারা মুসলিমদেরও তোয়াক্কা করে না। দেখুন পাকিস্তান কি করছে। পাকিস্তান বালুচিস্তানের তারাও তো মুসলিম। সুতরাং আমার সত্যিই বলতে দ্বিধা নেই যে আমি ভয় পাই আজকাল, আমার ভয় করে। কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো মুসলিম বন্ধু নেই, আমি কোনো মুসলিমকে শ্রদ্ধা করি না, এমনটা নয়। এই আমার বক্তব্য। এবং আমি চাই যে আমাদের ভেতর থেকে এই ত্রাস চলে যাক। আমি চাই যে রাজনৈতিক দলগুলো অনেক বেশি নিরপেক্ষ হোক এবং কোনো একটি বিশেষ সম্প্রদায়কে বিশেষভাবে সাহায্য করে তাদের বিচ্ছিন্ন করে না দিক। তাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলুক তারা। রাজনৈতিক দলই তো এটা করতে পারে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।